আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রার্থীরা ফিরে পেলেন ৪ শতাধিক প্রার্থী। দ্বৈত নাগরিকদের ২৩ জনের মধ্যে ২০ জনের মনোনয়ন বহাল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারী ও রুমিন ফারহানাকে নোটিশ। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক। এবং ইসির বিরুদ্ধে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে আব্দুল্লাহ তাহের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব ও শিক্ষা জীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন এবং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। সততা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি দেশের মানুষের কাছে আজও স্মরণীয়। ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ শেরেবাংলা নগরে জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, সেবামূলক কর্মসূচি পালিত হবে। ২০ জানুয়ারি তার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপিল শুনানি শেষে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ফিরে পেয়েছেন ৪ শতাধিক প্রার্থী। নির্বাচন কমিশনে আপিলের উপর টানা ৯ দিনের শুনানিতে এসব প্রার্থী ভোটের মাঠ ফিরে আসার সুযোগ পেলেন। রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন মিলনায়তনের নবম ও শেষ দিনের আপিল শুনানি শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, গত ১০ থেকে ১৯ জানুয়ারি আপিল শুনানি শেষে এই পর্যন্ত ৪২৫ জন প্রার্থীরা ফিরে পেয়েছেন। এদিকে নবম দিনের শুনানিতে বেশিরভাগ ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিষ্পত্তি করা হয়। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ২৩টি আপিল শুনানি করে ২ জনের মনোনয়ন বাতিল, ১ জনের বিষয়টি স্থগিত ও ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দিয়েছে কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী। নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে লেখা নোটিশে আজকের মধ্যে তাদের নির্বাচনী এলাকার বিশাল আকৃতির ছবি অপসারণ করার কথা বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল বক্কর সরকার। গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার।
নির্বাচন কমিশন নিয়ম বহির্ভূতভাবে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে। এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামবে এনসিপি। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথাও জানান আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে বিএনপি কমিশনের উপর চাপ সৃষ্টি করছে। প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা দিতে কমিশন ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার কথাও জানান আসিফ মাহমুদ। রাজপথে নামার উপস্থিতি গ্রহণ করব, একই সাথে আমাদের সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রতীক বিতরণের পরেই দেশে পোস্টাল ব্যালট দেওয়ার আহ্বানও জানান তিনি। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। জামাত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি চিরতরে বিদায় হবে বলে জানিয়েছেন দলটির নায়েবি আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরে নিরঙ্কুশ বিজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবি আমির। গত 2-3 সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থমুখী লড়াইয়ের আভাস ঢাকা 9 আসনে। একদিকে বিএনপি, জামায়াতে ইসলামী আর অন্যদিকে এনসিপির বর্তমান ও সাবেক প্রার্থী। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই কেউই, তবে ভোটাররা বলছেন প্রতীক নয়, সততা ও কাজ দেখেই তারা ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসন। তবে বিগত 2 যুগের বেশি সময়ও দুর্ভোগ কমেনি এই এলাকার বাসিন্দাদের। বর্ষাকালে ডুবে যায় সড়ক, আর শীতকালে গ্যাসের সংকট। এছাড়া ভয়াবহভাবে বেড়েছে মাদক ব্যবসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে
প্রচার প্রচারণায় এলাকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিতে দেখা গেছে নেতাকর্মীদের। হাস্যোজ্জ্বল এবং নিবেদিত একজন প্রাণ, যার পিছনের ব্যাকগ্রাউন্ড একদম স্বচ্ছ, যে নাকি দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না, মাদকের সাথে আপোষ করবে না, এবং এলাকার উন্নয়ন, ঢাকা ৯-এর উন্নয়নের জন্য সে সর্বাগ্রে সবার আগে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ও দেশবাসী ভাই, আমরা ধানের শীষে ভোট চাই। আমরা মনে করি যে বিএনপি এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। তবে বেশিরভাগ বাসিন্দারাই চাইছেন সুষ্ঠু নির্বাচন। যেই আসুক, আমরা চাই যে একটা শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। যে যোগ্যতমান হ্যাঁ আমরা চাই। তারপরে যাকে পছন্দ তাকে আমি দেবো। আমাদের প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আবার অনেকেই চাইছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি। আমাদের যারা নিরাপত্তা দিতে পারবে তাতেই আমরা ভোট দিব। শান্তি পাইলে তো আর গরিব মানুষ কিছু চায় না। যেন আমরা নিরাপত্তাভাবে থাকতে পারি এমন প্রার্থীকেই আমরা এবং নির্বাচিত করতে চাই। যোগ্য প্রার্থীরাই বিজয়ী হবে জানিয়ে এলাকাবাসী বলেন, দেশের স্বার্থে নিয়োজিত থাকবেন যে প্রার্থী তাকেই ভোট দেবেন ঢাকা ৯ আসনের বাসিন্দারা। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে খুলনা ৪ আসনে চন্দনী মহল এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি খুলনা ৪ আসনে। আমরা এখন রয়েছি খুলনার চন্দনীমোহন এলাকায়। আমরা এখানকার কয়েকজন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের প্রার্থীদের কাছে তাদের চাওয়া পাওয়া কি থাকবে। আপনার নামটা একটু বলবেন। নওরিন। নওরিন, ভালো আছেন? সামনে যে নির্বাচন আপনি জানেন আগামী মাসে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের কাছে আপনাদের চাওয়া কি থাকবে? যেহেতু আমাদের স্কুল ভেঙে খারাপ হয়ে গেছে, সেহেতু পরবর্তীতে যারা আসবে তাদের কাছে এটা চাওয়া যে আমাদের স্কুলটা যেন তারা ঠিক করে দেয়, কিংবা তাদের কাছে দাবি থাকবে আমাদের যে আমাদের স্কুলটা যেন তারা নতুন করে তৈরি করে দেয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে সামনের নির্বাচনে যেসব প্রার্থীরা আসবেন তাদের কাছে আপনাদের চাওয়া প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা একটাই যে আমাদের স্কুলের সামনে যে মাঠটা আছে, মাঠটা একদম খেলার অনুপযোগী, মাঠে একদমই খেলাধুলা করা যায় না, তারা যেন মাঠটা ঠিক করে দেয় এবং মাঠে খেলাধুলা যাতে করা যায় এরকম একটা ভালো ব্যবস্থা করে দেয় আর কি। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যারা শিক্ষার্থী তারা বলছিলেন তাদের যে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা অনেকটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি এই যে তরুণ সমাজ শিক্ষার্থী যারা রয়েছে তাদের খেলাধুলার মাঠের অনেক সংকট রয়েছে। তো তারা বলছিলেন সামনের দিনে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্লাস খেলাধুলার মাঠের ব্যবস্থা করে দেন, পাশাপাশি এই এলাকার উন্নয়নে তারা যেন বিশেষ ভূমিকা রাখেন, এমনটাই তাদের প্রত্যাশা। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ছিল আমার কাছে সবশেষ। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়। এতে কেন্দ্রটির 3টি ইউনিটই অচল হয়ে পড়ে। এর আগে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি 2024 সালের 1 নভেম্বর থেকে এবং 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গত 14 জানুয়ারি চালু হলেও 4 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বয়লার ঠান্ডা হলে মেরামত কাজ শুরু হবে, তবে কবে নাগাদ উৎপাদন শুরু হবে তা নিশ্চিত নয়। তবে ইউনিটটি পুরনো হওয়ায় মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানান তিনি। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা 19। ঢাকার সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামায়াতের প্রার্থী আফজল হোসেনের পরিবর্তে এখানে 10 দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুল, করেছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাভার উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা 19 আসন। স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা 9 লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা
বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকেই এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন, নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং 2 বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা 17 বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ 10 দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুল। যানজটমুক্ত সাভার যেন নিশ্চিত হয় সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে ঢাকা 1 আসনের নবাবগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি ঢাকা 1 আসনে। ঢাকার নবাবগঞ্জ এবং দোহারে 2টি উপজেলা নিয়ে গঠিত ঢাকা 1 আসন নানা কারণে কিন্তু সমৃদ্ধ। এই আসনে আসলে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হবার সম্ভাবনা রয়েছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। বিএনপির প্রার্থী হয়েছেন খন্দকার আবু আশফাক এবং জামাত ইসলামের প্রার্থী হয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। তাদের মধ্যে আসলে মূল মেরুকরণ এবং সমীকরণ খোঁজার চেষ্টা করছে সাধারণ ভোটার এবং তারা বলছেন যে এলাকার সার্বিক উন্নয়নে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো দূর করবেন তাদের নবনির্বাচিত যে সংসদ সদস্য হবেন তিনি, এবং তারা আসলে দেখে শুনে ভোট দিতে চান। কারণ বিগত সময়গুলোতে যে কমতিগুলো তাদের মধ্যে রয়েছিল আশ্বাস দেওয়ার পরও তারা যেভাবে আসলে ঠকেছেন বিশেষ করে বলতেই হয়, সেই আর পুনরায় সেইভাবে যাতে ঠকতে না হয় এই জন্য কিন্তু তারা এবার বেশ সচেতন এবং সচেতনতার সাথে আসলে ভোট দেবেন। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে ঢাকা 1 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছেন। দেশটির কর্দোবার আদমুত শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেস বলেছেন দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করছে। দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন অন্তত 30 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এবার খেলার খবর। অবিশ্বাস্য নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়ানো আফ্রিকান নেশনসের কাপের ফাইনালে স্বাগতিক মরক্কোকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। উত্থান পতনের গল্প লেখা ফাইনালে মরক্কোকে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতল তেরেঙ্গা লায়নরা। অবশ্য এই ট্রফি সাদিও মানের দলের জিতারই কথা ছিল না। খেলার শেষ দিকে পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয় মাঠ ছাড়ে সেনেগাল। পরে সাদিও মানের অনুরোধে আবার মাঠে ফেরে তারা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় মরক্কো। এই সিদ্ধান্তের প্রতিবাদে 14 মিনিট বন্ধ থাকে খেলা। ব্রাহিম দিয়াজের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দলকে বাঁচান সেনেগালিজ গোলকিপার। অতিরিক্ত সময়ের 4র্থ মিনিটে পাপেগিয়া গোল করে শিরোপা জয়ের আনন্দে ভাসান সেনেগালকে। এতে গত 3 আসরে 2 বারই চ্যাম্পিয়ন হলো সেনেগাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক প্রার্থী। দ্বৈত নাগরিকদের ২৩ জনের মধ্যে ২০ জনের মনোনয়ন বহাল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নাসিরউদ্দিন পাটোয়ারি ও রুমিন ফারহানাকে নোটিশ। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক। এবং ইসির বিরুদ্ধে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে আব্দুল তাহের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।